প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত। আপনি কয়েকদিন আগে প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো মিডিয়া নিষিদ্ধ করে নাই বা বন্ধ করে নাই, এবং আপনি সেখানে আরেকটি কথা বলেছেন যেটা গণমাধ্যম কর্মীদের খুব দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হলো যে কোনো মিডিয়া হাউসের সাংবাদিকদের বেতন 30,000 টাকা নিচে যাতে না হয়। কিন্তু আমরা জানি এবং আপনিও জানেন যে অনেক প্রভাবশালী মিডিয়ার হাউসগুলোর সাংবাদিকদের বেতন 30,000 টাকার নিচে। যদি তাই হয় তাহলে সাংবাদিকতার কি হবে? অন্যান্য যে কোনো প্রফেশনের থেকে সাংবাদিকদের প্রফেশনে আপনার ঝুঁকিটা অনেক বেশি। অবশ্যই। আপনি মাঠে যাচ্ছেন, আপনি ফটো তুলছেন। এখন আপনি দেখেন এই যে যারা 5 জন মারা গেলেন এই জুলাই অগাস্টের আন্দোলনের সময় পুলিশ যাদেরকে খুন করলো, এই 5 জনের কারোর প্রোটেক্টিভ ভেস্ট ছিল না। তাহলে দ্যাট মিনস কি তাদের যে কর্তৃপক্ষ, তাদের যে ওনার, তারা ইভেন একটা প্রোটেক্টিভ ভেস্ট, একটা হেলমেট, এগুলো কিচ্ছু কিনে দেননি। এগুলো থাকলে হয়তো এনারা শহীদ হতেন না। তো এই জিনিসগুলোর জন্য এবং সাংবাদিকদের সত্যি অর্থে মিনিমাম মান রাখার জন্য আপনার একটা ওয়েজের একটা ফ্লোর সিলিং ধরে দিতে হবে। এর নিচে আমি অনেকে ওয়েজবোর্ড নিয়ে আলাপ হয়, অবশ্যই ওয়েজবোর্ড খারাপ কিছু না, কিন্তু আমার মনে হয় যে তারও আগে আমাদের দরকার যে এর নিচে কেউ বেতন দিতে পারবেন না। এটা আপনার খুবই দরকার। এটা একটা আপনি দেখেন না, পুরো পৃথিবীতেই মিনিমাম ওয়েজের একটা আছে, ফ্লোর আছে। এটা একটা এক ধরনের প্রোটেকশন দেয় গভর্নমেন্ট ওয়ার্কারদেরকে, এটা প্রাইভেট হোক কি হোক, একটা প্রোটেকশন দিয়ে দেয় যে এর নিচে তুমি বেতন দিতে পারবা না, যাই হোক। আপনি আমাদের বাংলাদেশের গার্মেন্টস ওয়ার্কারদেরকে দেখেন, তারা আন্দোলন করে তারা 12,500 টাকা গত বছর, এবং এরা হ্যাপি ছিল না যে 12,500-এও তারা হ্যাপি না। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন তারা আবার আন্দোলন করলো, সেই ক্ষেত্রে আরও 9% তাদের বাড়ানো হলো। এটা এখন ধরেন গার্মেন্টসের যে ওনাররা, এরা কি কম শক্তিশালী বাংলাদেশে? তো তাদের সাথে যদি আন্দোলন করে গার্মেন্টসের ওয়ার্কাররা যদি মিনিমাম ওয়েজ আদায় করে নিতে পারে, তাহলে আমরা কেন, সাংবাদিকরা কেন পারবো না? এখানে তো একটা সংকট রয়েছে। আমাদের এই সংকটের মূল হচ্ছে যে আমাদের ইউনিয়নগুলো সত্যিকার অর্থে আমাদের কথাগুলো বলছে না। এটা আমাদের বলতে হবে। ইউনিয়নগুলো একটা জায়গায়, যে ইউনিয়নগুলোর মধ্যে লেজুর ভিত্তিপনা যাচ্ছে না, তাদেরকে বলতে হবে যে না, আমরা অবশ্যই একটা পলিটিক্যাল ইডিওলজির সাথে ফলো করি আর না করি, আমাদের একটা বলতে হবে যে সাংবাদিকদের ওয়েজের ক্ষেত্রে, সাংবাদিকদের রিমুনারেশন ক্ষেত্রে সবাই এক। এই জায়গাটার জন্য আমরা একটা ফ্লোর মেনটেন করি। একটা মানুষের একটা ডিসেন্ট লাইফ, একটা সাংবাদিকের একটা ডিসেন্ট লাইফ নেওয়াটা খুবই দরকার। যেমন ধরেন একটা জাজের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আছে না, হাইকোর্টের জাজ, ওনারা অনেক লোকের সাথে মিশেন না, বিকজ এটা তার নর্মসের মধ্যে পড়ে। উনি অনেকের সাথে, উনি তো আমজনতার সাথে মিশতে পারেন না, এটা উচিতও না অনেক ক্ষেত্রে। ঠিক তেমনি একটা সাংবাদিকের একটা ডিসেন্ট লাইফ মেনটেনের জন্য একটা ডিসেন্ট ওয়েজেস লাগবে। আসলে দীর্ঘদিন ধরে ইউনিয়ন দ্বিধা বিভক্ত, এবং ইউনিয়নগুলির অবস্থা দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক একটি সংগঠনে পরিণত হয়েছে। এরা সাংবাদিকদের রুটি রোজগারের আন্দোলন করছে বলে আমরা জানা নেই। অনেক দিন ধরে, এটা অনেক দিন ধরে শুরু হয়েছে, এবং লাস্ট 5 ইয়ার্স যেটা দাঁড়িয়েছে একেবারে অঙ্গ সংগঠন হয়েছে। এবং সাংবাদিক ইউনিয়নগুলো যদি অঙ্গ সংগঠন হয়ে দাঁড়ায় রাজনৈতিক দলের, তাহলে আর আন্দোলনের কি করবে? অতীত স্বৈরাচারের সময় আমরা যা দেখেছি, এটা তো মানে আপনি ইউনিয়ন বাজি করতেছেনই হচ্ছে আপনি ধান্দা করার জন্য। আপনি মানুষ, ইউনিয়নের যারা মেম্বার, তাদের আপনার বার্গেনিং এজেন্ট হিসেবে আপনি কাজ করছেন না। আপনি কাজ করছেন কি, আপনি একটা পূর্বাচলের একটা প্লট পাবেন, আপনি সচিবালয়ে আপনি এক্সেস পাবেন, ওইখানে যে কোনো প্রজেক্টের পিছনে আপনি তদবির করবেন। কারণ এই তদবিরে তো অনেক টাকা, আপনি যদি সরকারের থেকে একটা বড় কন্ট্রাক্ট আপনি পেয়ে দিতে পারেন আপনার একটা প্রাইভেট কোম্পানির হয়ে, তাকেও হয়তো আপনি দেখালো যে সে আপনাকে কমিশনই অফার করছে 10 কোটি টাকা, 20 কোটি টাকা। অনেক সাংবাদিক আপনি ফুলে ফেপে, আপনি সাংবাদিকদের দেখেন না যে কত কার ইয়েতে, এক সাংবাদিক যিনি প্রেস ক্লাবের নেতৃস্থানীয় নেতা ছিলেন, তার ইয়েতে তো 1000 কোটি টাকার লেনদেন। আমি আপনার ইয়েতে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা দেখা গেছে একটা বিদেশি সংবাদ সংস্থায় বছরের পর বছর চাকরি করেছি, ভালো বেতন পেয়েছি। আমার পুরোটা, আমার একটা মাত্র অ্যাকাউন্ট, আমার ইভেন ওনার শুনলাম যে 67 না কয়টা অ্যাকাউন্ট। পুরো ইউনিয়নকে সামনে রেখে কিছু লোক তাদের পকেট ভারী করেছেন। এই মানে খুব ট্যালেন্টেডও না, এরা জার্নালিজমের কিছুই জানেন না,
এরা ইউনিয়নবাজি করেছেন এবং আমরা সত্যিকার অর্থে আমরা তাদেরকে আমাদের লিডার বানিয়েছি এবং এই জায়গা থেকে আমাদের সরতে হবে। আমাদের আনতে হবে সত্যিকার অর্থে যারা সাংবাদিকদের কথা বলেন তাদেরকে আমাদের লিডার বানাতে হবে এবং পেশাদার সাংবাদিকদের। হ্যাঁ, পেশাদার এবং আমাদের এই ওয়েজের ক্ষেত্রে, আমাদের প্রোটেকশনের ক্ষেত্রে, আমাদের রিস্কের ভাতার ক্ষেত্রে এই সমস্ত জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। আপনি অন্য কিছু করেন, আপনার অন্য কোনো পরিচয় থাকলে আপনি করতে পারেন, বাট এইটা হচ্ছে বেসিক। এই বেসিক জায়গাটা সবাই বলতে হবে। ডিএফপির এবিসি রিপোর্ট নিয়ে তেলেসমাতির খবর আমরা কিন্তু জানি। অতীতে আমরা দেখেছি যে কয়েকদিন আগেও ডেইলি ইন্ডাস্ট্রি নামে একটা ইংরেজি দৈনিকের সার্কুলেশন দেখানো হয়েছিল সবচেয়ে বেশি, যদিও আমি নিজে সেই পত্রিকাটি কখনো চেহারা দেখিনি, আপনি দেখেছেন কিনা জানি না। এখন কিন্তু উল্টে গেছে। এখন আবার এবিসি রিপোর্টের যে পত্রিকার যে সার্কুলেশন সংখ্যা, নতুন কিছু পত্রিকা ঢুকে পড়েছে, কিন্তু তাদের সেই সংখ্যাটি নেই। আমাদের কথা হলো যার সবচেয়ে বেশি সার্কুলেশন সেটা তারই থাকবে। পারলে আমাদের সত্যিকার অর্থে আমরা ওই আপনি যেই প্রিন্টিং যেখানে প্রিন্টিং করে সেই জায়গায় আমরা আমাদের পুলিশের লোক, এসবির লোক যে দাঁড়িয়ে থাকবে, দেখবে যে কয়টা প্রিন্ট আউট হচ্ছে। এটা আমাদের দেখতে হবে, কেননা আপনি এসে বললেন যে আপনার 10,000 সার্কুলেশন, কিন্তু আপনার সার্কুলেশন হচ্ছে একটা, সেটা তো ঠিক না। কারণ আপনাকে সেই অনুযায়ী আপনি বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট আদায় করছে। আমি তো অন্যায়ভাবে আপনাকে ফান্ডিং করতে পারি না, এটা তো ইস এ কাইন্ড অফ গভর্নমেন্ট ফান্ডিং। আমি গভর্নমেন্ট ফান্ডিং করে আমি কেন আপনাকে গভর্নমেন্ট ফান্ডিং করবে? আমি চাই সৎ জার্নালিজম হোক। সে আমার কেউ যদি খুব ক্রিটিক্যাল জার্নালিজম করেও সেও যদি সবচেয়ে 1 নাম্বার পত্রিকা হয়, আমি তারটাই 1 নাম্বারে দিব। এইখানে সততা থাকবে, সততার বাইরে কিছু থাকবে না। এখানে আপনি এসে আমার লেজুর ভিত্তি করছেন বলে আমি আপনাকে দেব, এটা হবে না। সরি, এই জিনিসটা যাতে আমরা না, আমরা যেন যেই জিনিসটা শেখ হাসিনার আমলে পতিত স্বৈরাচার তার সাঙ্গপাঙ্গরা যে কাজ করেছে সেটা যদি আমি আবার করা শুরু করি, তাহলে আর আমার মোরাল হাই গ্রাউন্ডটা থাকে কোথায়? আপনি জানেন যে জার্মানি এবং ইতালিতে যখন ফ্যাসিস্টদের পরাজয় ঘটে তখন তাদের মিডিয়াও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানে একবার বলেছিলেন যে আপনারা এগুলো চান না, কোনো মিডিয়া হাউস বন্ধ চান না, যেটা আপনি প্রেস ক্লাবের অনুষ্ঠানে বলেছেন। আপনি এটা লক্ষ্য করেছেন যে হাসিনাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তাদের দুর্নীতি, গণতন্ত্র হত্যাকারী হিসাবে, গণহত্যাকারী হিসাবে ইনডেপথ রিপোর্ট আমাদের দেশে খুব কম হয়েছে। বরঞ্চ আমরা হাসিনা নিশ্চয়তার চিত্রটি দেখেছি বাইরের মিডিয়াতে। বিশেষ করে এখানে উল্লেখ করা যেতে পারে, যেটা আপনাদের নিঃসন্দেহে একটা কৃতিত্ব, জাতিসংঘের যে প্রতিবেদনটি, সেটাকে ধরে যে রিপোর্ট করার বিশাল সুযোগ ছিল, আমাদের মিডিয়া সবগুলো সেটা করছে না। এই মিডিয়া হাউসগুলো পতিত সরকারের প্রধানকে ফ্যাসিস্ট বলতে চায় না, পালিয়ে গেছে তো বলতেই চায় না, তারা বলে সাবেক প্রধানমন্ত্রী অথবা পদচ্যুত প্রধানমন্ত্রী। এরকম কেন এমনটি হচ্ছে? মিডিয়া হাউসগুলো সত্যিকার অর্থে বন্ধ করে দিলে একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি হয়। ব্যাড প্রেসিডেন্স তৈরি হয় কি, বাইরে জোরে সোরে ক্যাম্পেইন হয়, যেটা ওই 1945-এর সময় সেই ধরনের এইটা ছিল না। ওই সময়টা আর এই সময়টা আলাদা, এটা আলাদা কনটেক্সট আছে। তো এখন যেটা হয় যে বাইরে বিয়ে হয় যে যেটা আমরা ইভেন লেজিটিমেট পত্রিকাগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি, আমরা মিডিয়া ফ্রিডমের বিষয়ে তোয়াক্কা করি না, মিডিয়াকে হাউসগুলোকে মুখ রোধ করছি, এই ধরনের একটা ন্যারেটিভটা বাইরে হয়। আমি একটা জিনিস বলি যে যারা সত্যিকার অর্থে চামচামি করেন বা এই ধরনের জার্নালিজম করে অভ্যস্ত ছিলেন, তারা কিন্তু সোশ্যালি ডিসক্রেডিটেড হয়ে গেছে। তাদের ভয়েসটা কেউ নেয় না। আর মানুষ যখনই এসে একটা কথা বলতে চায়, মানুষ তখন তার ব্যাকগ্রাউন্ডটা দেখে, দেখা যায় এই লোকটা তো এই ছিল, হ্যাঁ, একটা সারা জীবন সে বুটলিকিং করে আসছে, পা চেটে এসছে। আর আমরা তো দেখেছি পুরো শেখ হাসিনার 15টা বছর যতগুলো প্রেস কনফারেন্স শেখ হাসিনা করেছে, কে কিভাবে চামচামি করেছে, এটা তো একদম স্পষ্ট। আর এগুলো আমরা আর্কাইভিং করারও কথা বলেছি, যে প্রত্যেকটা শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স আর্কাইভ করে রাখবে, যারা যারা চামচামি করতো যে একদম নির্জলা। এবং ওই চামচামিটা করারও মূল কারণ ছিল যে সে যাতে একটা প্রাইভেট কোনো বেনিফিট পায়, বিদেশ কোনো একটা ট্যুর বা একটা কন্ট্রাক্ট বা কোনো একটা জায়গায় ভালো পজিশন, এই তো। তো এই লোকগুলো ডিসক্রেডিটেড হয়েছে। একটা দুইটা লোকের হুঙ্কার মাঝে মধ্যে শোনা যায়, বাট এদের তো কোনো সোশ্যালি কোনো অ্যাকসেপ্টেন্স নাই একদমই, মানে। এবং সবচেয়ে বড় কি, এই লোকগুলোর খুব যে বেশি পড়ালেখাও আছে তা না, খুবই একটা লো লেভেলের একটা লো লাইফ। আপনি কখন লো লাইফ সেটেল করেন?
যখন আপনার পড়ালেখা নেই, আপনি দেখতেছেন যে আমি পড়ালেখা দিয়ে আমি এটা আমি বিট করতে পারবো না, তখন আপনি লো লাইফে সেটেল করেন, লো লাইফের কাজগুলো করেন, দালালি করেন, চামচামি করেন। আপনার এই রুটে আপনি দেখেন, এই রুট ছাড়া আপনার আসলে সাকসেসফুল হওয়ার উপায় নেই, আপনি তখন ওই কাজগুলো করেন। এগুলোগুলা মানে দে আর কট, মানে তাদেরকে একদম এমনভাবে ধরা খেয়েছে তারা, যে এরপরে আর সত্যিকার অর্থে মানে এদেরকে নিয়ে কমেন্ট করাটাও আসলে ইয়ে নেই। বাংলাদেশ সোসাইটি হ্যাজ মুভড অন। প্রফেসর ইউনূস দায়িত্বে নেওয়ার পরেই কিন্তু উনি পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন আমার ব্যাপারে প্রচুর সমালোচনার কোনো সমস্যা নেই, এবং যার কারণে আমরা এই বাংলাদেশ টেলিভিশনে বসেও এই সরকারের সমালোচনা করতে পারছি সহজেই। কিন্তু প্রবলেমটা হয়েছে অন্য জায়গায়, সেটি হলো এই পতিত সরকারের সমর্থন করে যদি কেউ টেলিভিশন চ্যানেল চালাতে চায় অথবা মিডিয়া হাউস চালাতে চায়, সেখানে কি হবে? যেমন ধরুন, আমরা ইদানিং লক্ষ্য করছি যে অনেক টিভি চ্যানেলে টক শোতে এমন ব্যক্তিদের নেওয়া হচ্ছে যারা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে 15 বছর ধরে কথা বলেছেন, নেগেটিভ বানিয়েছেন হাসিনার পক্ষে, এবং এদের কোনো অনুশোচনাও নাই। এসব ব্যক্তির কিন্তু আত্মগোপনে থাকার কথা ছিল, কিন্তু এরা এখন দেখা গেছে যে এই দূষরদেরকে এনে আপনার টক শোতে কথা সামাজিকভাবে বলা হচ্ছে। এটা তো এই সরকার টেলিভিশন এগুলো এবং এই টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকাকে আপনি কিভাবে সরকার দেখবেন? ইন্টারভেন করাচ্ছে, সরকার বললে আমরা ইন্টারভেন করলেই এটা প্রশ্ন উঠবে যে যে আমরা, কে করবে? এটা সামাজিকভাবে সবাই বলা উচিত, এটা সামাজিকভাবে, এগুলো সামাজিকভাবে আপনি বলেন, আরেকজন বলুক যে না উনি তো এইটা, ওনার তো ভয়েসটা এখানে আসবে কেন, বা এই উনি তো স্বৈরাচারের উনি দোষর ছিলেন, এবং উনি এই গুম খুন করাপশন এটাকে উনি লেজিটিমাইজ করেছেন। তো এটা নিয়ে আপনারা বলবেন। সরকার এগুলো বলতে গেলে হয় কি তখন এসে যায় যে সরকার কি তাহলে ভিন্ন মতকে প্রশ্রয়, এখানে ভিন্ন মত না তো। না, বাট এই কনোটেশনটা এটা এসে পড়ে, আপনি চান আর না চান এই ইন্টারপ্রিটেশনটা এসে পড়ে। সে বলবে যে ওকে, মানুষ বলে যে ও তো একটা গভর্নমেন্টের ক্রিটিক, তাকে আমরা তার বিরুদ্ধে যাচ্ছি, ব্যাপারটা এটা দাঁড়িয়ে যায়। তো এটা সামাজিকভাবে আসলে অনেক অনেক এটা একটা সামাজিক মুভমেন্টের বিষয়। আমরা 15 বছরে তো আমরা সামাজিকভাবে এই লোকগুলোর সাথে ডিল করেছি না, তো ওইভাবে সামাজিকভাবে, এবং এরা দিনের পর দিন তো এরা ডিসক্রেডিটেড হচ্ছেন, সামনে আরও ডিসক্রেডিটেড হবে। একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ফেসিস্টদের পক্ষে নতুনভাবে নানান ধরনের দাবি দাওয়া নিয়ে অনেক লোক মাঠে নামছে, কিন্তু এরা ফেসিস্টের পক্ষের লোক, এবং তাদেরকে ফলো করে বিভিন্ন মিডিয়া কভারেজও করেছে। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ প্যাটার্নের ঘটনা কি মিডিয়া যেভাবে কভার করেছে, বিষয়ের ঘটনা তো সেরকম ছিল না। দেখেন, প্রাইভেটলি যখন অন্য মিডিয়াগুলো দেখিয়ে দিয়েছে যে ঘটনাটা কি হয়েছে, কে কাকে আক্রমণ করছে, কে কাকে ইয়ে করছে, ফলে হয় কি এটা আমি বললে তখন অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হয়। বরঞ্চ এই জিনিসগুলো আমরা মনে করি যে সামাজিকভাবে এদেরকে ইয়ে করা, তারা যে ধরনের ন্যাক্কারজনক ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটাকে সামাজিকভাবে ডিল করেন, এবং এই ডিলটা খুবই ইম্পর্টেন্ট। জি, এই সামাজিকভাবে ডিল করলে ওইটার অ্যাকসেপ্টেন্স, যখনই সরকার ইনভলভ হয় তখন হয় কি তাহলে সরকারের বিরুদ্ধে তখন বিশাল একটা শ্রেণী দাঁড়িয়ে যায় যে না তোমার এই কথাটা তুমি বলতে পারবা, তুমি আমাকে ইন্টিমিডেট করছো, তোমার কথাটা আমি থ্রেট হিসাবে দেখছি, এই প্রবলেমগুলো তৈরি হয়ে যায়, এবং এটা ইন্টারন্যাশনালি এটা একটা ইস্যু, সমস্যা, যার ফলে অনেক ক্ষেত্রে সরকার অনেক কিছুই করতে পারে না, করা ঠিকও না সরকারের। আমি অনেক কিছুই তো ফেসবুকে লিখতে পারি, কিন্তু আমি লিখলে একজন ভাববে যে না উনি তো সরকারের সিনিয়র, উনি এটা লিখতে পারেন না আমার সম্পর্কে, এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম। নির্বাচন কবে হবে এই নিয়ে তুলপাড় চলছে। সংক্ষিপ্ত সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর বড় হলে আগামী জুনে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যারা উনি বলেছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক যখন চলে তখন। নির্বাচনটা নিয়ে দু ধরনের কথা রয়েছে, একটি হলো জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন।
এবং স্থানীয় নির্বাচনের বিরোধিতা রয়েছে প্রচণ্ড একটি দলের পক্ষ থেকে, এবং তাদের এক দলের নেতা এই অনুষ্ঠানে বলেছেন যে ৮০ ভাগ মানুষ চাইলেও স্থানীয় নির্বাচন আগে দেওয়া যাবে না। ইলেকশনের বিষয়ে আমরা তো একটি স্পষ্টভাবে জানিয়েছি যে যদি শর্ট প্যাকেজের রিফর্ম হয় সেক্ষেত্রে ইলেকশনটা হবে হচ্ছে ডিসেম্বরে, আর যদি এটা লার্জার প্যাকেজ হয় রিফর্মটা আরও বেশি আমরা রিফর্ম করতে চাই তাহলে সেই ইলেকশনটা জুনের মধ্যে, আমি এমন বলছি না যে জুনেই হবে, এটা জুনের মধ্যে, এটা ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, এটা জুনের মধ্যে। এইটা গতকাল জাতিসংঘের যে মহাসচিব এসেছিলেন তার সাথে 1 ঘণ্টাখানি মিটিং প্রফেসর ইউনূসের হয়েছে, সেই মিটিং আমিও ছিলাম, উনি এইটা জানিয়েছেন, প্রফেসর ইউনূস স্পষ্টভাবে এটা জানিয়েছেন। একটা জিনিস আমরা লক্ষ্য করছি যেটা অনেকে অভিযোগ করছেন, বিশেষ করে যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করেছিলেন এই আন্দোলনের ব্যাপারে, যে জীবনে ঝুঁকি নিয়েছেন, তাদের একটা বক্তব্য হলো যে সরকার কিছু উদ্যোগ নিতে পারতেন নিজে নিজে, যেগুলো জেনারেলি মানুষ সাপোর্ট করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকার অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মুখ চেয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য হলো আমাদের দেশে, জিয়াউর রহমান যে কথাটা বলে গিয়েছিলেন যে নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু বাংলাদেশে এখন কিন্তু চিত্রটা উল্টো, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়, এমন একটা অবস্থা। যদি তাই হয় তাহলে এই রাজনৈতিক দলের মানে মুখের দিকে তাকিয়ে এই সরকার সব কিছু করতে পারবে। যেমন একটা উদাহরণ দিই, জুলাই প্রক্লেমেশনটা আর শোনা যাচ্ছে না। না, এটা কিছু কিছু জিনিস রাজনীতিক কনসেনসাস, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাসের দরকার আছে। আমরা পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ হচ্ছি, আমরা চাই যে এটা একটা কনসেনসাস। জুলাই প্রক্লেমেশন পলিটিক্যাল ইস্যু না, এটা ন্যাশনাল ইস্যু। এটা ন্যাশনাল ইস্যু, এটা নিয়ে কাজ হচ্ছে, এটা এখনো শেষ হয়নি, আমি এটুকু বলতে পারি। আপনি যেভাবে যে ফ্রেমিং করলেন একটা লেখা, আরেকজন সেটা নিতে চাচ্ছে না, এটা এই পুরো জিনিসটা হচ্ছে না তা না, এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা নিয়ে তাদের মধ্যে একটা মতদ্বৈধতা দেখা গেছে। আমরা তো সবারটা নিতেই চাচ্ছি, এখন কথা হচ্ছে যে আমি একটা জিনিস চাপিয়ে দিতে, কিছু কিছু জিনিস আমরা চাপিয়ে দিতে চাই না, এটা দরকার নাই। হ্যাঁ, আমরা মনে করি যে এটা পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিবেট অ্যান্ড ডিসকাশনের মাধ্যমে ডিসিশন নিয়েছে যারা চায় না। বিএনপির তরফ থেকেও তো আমি জানি যে ওরাও একটা ড্রাফট করেছিলেন, ওইখানে ড্রাফট নিয়ে আলাপ হয়েছে। তো এই জন্য আমার মনে হয় না যে এটা, কিন্তু এটা এখন কত দূর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে, এটা একটা স্টেজে গেছে আমি যেটা জানি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 4 দিনের সফর এখন ঢাকায় আছেন। আমরা জানি যে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত আমন্ত্রণে উনি ঢাকায় এসেছেন। আমরা এটাও জানি যে নানা দিক থেকে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রফেসর ইউনূসের আহ্বানে বাংলাদেশে আসলেন, এটা আন্তর্জাতিক অঙ্গনে একটা আলাদা বার্তা দেয়। দ্বিতীয়ত, প্রফেসর ইউনূস ও তার সরকারের সংস্কারের বিষয়গুলি নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠনের প্রধানকে তিনি অভিহিত করতে পারছেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোহিঙ্গা ইস্যু, রাশিয়া যুদ্ধ, গাজা ইসরায়েলের বর্বর হামলা, সিরিয়া স্বৈরাচার বাশার সরকারের পতন এবং দ্বিতীয়বার ট্রাম্পের নির্বাচিত হওয়া, এই ঘটনাগুলো রোহিঙ্গা ইস্যুকে কিছুটা পেছনে ফেলে দিয়েছিল। এবং এই মহাসচিবের এই সফর নিঃসন্দেহে এই ইস্যুটিকে বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিবে। উনি বাংলাদেশে আসা মানে হচ্ছে উনি বাংলাদেশকে জানানো যে আমি তোমার সাথে আছি। রাইট। হ্যাঁ, এটা পুরো বিশ্ববাসীকে জানানো। ইউএন বাংলাদেশের সাথে পুরোপুরি আছে এবং ইউএনের ম্যান্ডেটটা মানে পুরো গ্লোবাল ম্যান্ডেট। হ্যাঁ, এই যে এটা যে জানানো, এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে যে উনি যে মেসেজগুলো নিয়ে আসছেন, উনি এসে বলছেন যে তোমাদের রিফর্মে তোমরা কি কি চাও, আমরা তোমাদেরকে হেল্প করতে রাজি আছি। আমরা আপাতত আমাদের মধ্যেই রাখছি, কিন্তু যদি টেকনিক্যাল সাপোর্ট লাগে আমরা তাদের কাছে যাব, আমরা উই মে নিড সাম টেকনিক্যাল সাপোর্ট, বাট ডিসকাশন ডিবেট এটা আমাদের, এটা হোম গ্রাউন একটা বিষয় আমাদের মধ্যেই হচ্ছে। তারপরে হচ্ছে যে রোহিঙ্গার বিষয়ে আপনি জানেন যে রোহিঙ্গাদের ম্যাসিভ এইড কার্ড হচ্ছে, যে এই ধরনের অর্ধেক হয়ে যাওয়ার, অর্ধেকে যে আগে তো এমনিতে $800-900 মিলিয়ন চাওয়া হতো, সেখানে পাওয়া যেত $500-550 মিলিয়ন, তার চেয়েও আবার কমে এখন 200-250 হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাকে কিভাবে রিড্রেস করা যায়, অ্যাড্রেস করা যায়, সেইটা আমাদের দেখতে হচ্ছে। এবং এই দেখতে যে তার যে বক্তব্য কালকে, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। উনি পুরো বিশ্ববাসীকে জানাচ্ছেন, উনি কালকে ইয়ের মধ্যে বলছেন যে এই যে এইড কার্ড যেটা হচ্ছে, এটা একটা ধরনের ক্রাইম, অপরাধ।
দুঃখী মানুষ, তাদেরকে আপনি এইড কাট হচ্ছে, তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা র্যাপিডলি এরোড করবে, খুবই খারাপ অবস্থায় যাবে, এতে ফ্যামিন ট্রিগার করতে পারে। একজন ডিপ্লোম্যাট তো বলেই ফেলেছিলেন যে এখানে ফ্যামিন ট্রিগার করবে, মানে ধরেন নিঃসন্দেহে মানে হাঙ্গার, ক্ষুধা আপনার আসবে। তো এইটার জন্য তো বিশ্ববাসীর একটা আছে যে আপনার বিশ্ববাসী যেভাবে বিশ্বের বিভিন্ন দেশ যে হারে অস্ত্র ইনভেস্ট করছে অস্ত্রে, সেই জায়গায় ধরেন হিউম্যানিটেরিয়ান কজের ইনভেস্টমেন্টটা খুবই কম। সেই জন্য উনি এই মেসেজটাও দিতে চাচ্ছেন। প্লাস উনি বাংলাদেশে আমরা কি কি কাজ করেছি সেটা উনি দেখলেন, বাংলাদেশের অবস্থাটা কীরকম এখন, বাংলাদেশ যে এখানে এখন স্ট্যাবল একটা কান্ট্রি, পিসফুল কান্ট্রি, বাংলাদেশের ইকোনমি যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের এখন জনজীবন জীবনযাত্রা নিয়ে উনি দেখছেন। উনি মানে আমার মনে হয় যে এইটা বাংলাদেশে এই সফরটা পুরো বাংলাদেশকে নতুন করে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে চেনাবে। আরেকটা বিষয়ে খুব দৃষ্টি আকর্ষণ হয়েছে, সেটা হলো প্রফেসর ইউনূসের ভাষণ। এবং আমরা জানি যারা রোহিঙ্গা রয়েছেন তারা বাংলা ঠিকঠাক মতো বুঝেন না সব কিছু, যেটা আমরা প্রচলিত বাংলা অথবা প্রমিত বাংলা বলতে যা বুঝি। এবং সেখানে খুব ফ্লুয়েন্টলি চট্টগ্রামের ভাষায় বক্তব্য রেখেছেন প্রফেসর ইউনূস। এবং আমরা লক্ষ্য করছিলাম রোহিঙ্গা শরণার্থীরা বেশ পজিটিভলি কমিউনিকেট করছিল খুব সহজে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? রোহিঙ্গারা চাটগাঁয়া ডায়ালেক্টটা বুঝে। হ্যাঁ, উনি সেই জন্য উনি যেহেতু চট্টগ্রামে ওনার জন্ম, চাটগাঁয়া ডায়ালেক্টটা উনি জানেন, তো চাটগাঁয়া ডায়ালেক্টটার উপরে উনি ভাষণ দিলেন। এটা ইন সলিডারিটি, রোহিঙ্গাদেরকে বললেন যে ওদেরকে যে তার সলিডারিটি প্রকাশ করা, যেটা আমরা তোমার সাথে আছি এবং তোমার ল্যাঙ্গুয়েজে আমি কথা বলছি, তুমি যে ল্যাঙ্গুয়েজটা বুঝো। হ্যাঁ, রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট, বাট রোহিঙ্গারা চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজটা বুঝেন। তো সেই জায়গায় প্রফেসর, এটা তো আমি বলবো যে খুবই ওনার যে মানবিক দিকটা সেটা আরো ফুটে উঠেছে। তো এইটা সবাই আমরা কালকে উনি বারবার উনি ভাষণ দিচ্ছিলেন আর মুহুর্মুহু তালি হচ্ছে, মানুষ খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনছে। এই প্রথম বোধহয় বাংলাদেশের কোনো লিডার তাদের এসে এমন একটা ল্যাঙ্গুয়েজে যেটা ওরা বুঝে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলছে এবং সবাই খুব অসম্ভব অ্যাটেনশন দিয়ে ওনার কথা শুনে এবং প্রতিটা সেন্টেন্স শেষ হচ্ছে আর সবাই তালি দিচ্ছেন। এটা একটা অভূতপূর্ব দৃশ্য। আরেকটা বিষয় উনি বলেছেন জাতিসংঘের মহাসচিব, যে রোহিঙ্গাদের কথা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে, তা মেনে নেওয়া যাবে না। এটা অবশ্যই, এটা রোহিঙ্গা আপনি এই এমন একটা কমিউনিটি, এটা আজকে তো তারা সাফার করছে না। এই সাফারিংটা সেই ধরেন বলা যায় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের থেকেই তাদের সাফারিংয়ের শুরু। তারপরে ধরেন 1982 ওদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, 1972-8 এক ধরনের বড় একটা ওদের উপর অ্যাটাক হওয়ার পর প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়েছিল। তারপরে দেখেন 92 থেকে 93-তে এরকম বিশাল একটা ম্যাসিভ নাম্বার এসেছিল। তো এই যে এবং আপনি ওদের ডায়াসপোরা পপুলেশন দেখেন, কত কত জায়গায় ওরা ছড়িয়ে গেছে, খুব দুঃখী হতদরিদ্র এবং মোস্ট পারসিকিউটেড একটা কমিউনিটি। তো এই জিনিসটা তো পুরো পৃথিবীর অ্যাটেনশনে আসা উচিত। কত বছর ওরা সাফার করবে, আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু এটা পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি সিরিয়াসলি এটা নেওয়া উচিত। যেমন গাজায় জেনোসাইড হচ্ছে বা ইউক্রেনে যুদ্ধ হচ্ছে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে অনেক ফোকাসটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, কিন্তু এইটাও ইন্টারন্যাশনাল ম্যাপে আসা উচিত। একটা কমিউনিটি কতটা সাফার করবে, এত হতদরিদ্র অবস্থায় কেউ পৃথিবীতে নাই, তাদের পেইনটা তাদের ব্যথাটা বোঝার লোক নাই, তাদের পাশে দাঁড়ানোর লোক খুব কম। এখন প্রশ্ন হলো সমাধানটা কি? আসে সমাধানটা ওই পারে, ওইখানে একটা স্ট্যাবিলিটি আসতে হবে এবং ওইখানে মায়ানমার বা ওইখানে যারা আরাকান আর্মি আছে, যারা ওদের মেন রেবেলগুলো, তাদের এই লোকগুলোকে নিয়ে যেতে হবে ডিগনিটির সাথে, ভলান্টারিলি। যাতে এখানে দুটো সমস্যা তৈরি হয়েছিল। একটি সমস্যা ছিল ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা এদেরকে ইউজ করার চেষ্টা করেছে এক ধরনের, এবং এই বিষয়টাকে তারা বাইলেটারালি সমাধান করার চেষ্টা করেছে, ইন্টারন্যাশনাল নিতে চায়নি। এটা একটি দিক। আরেকটা দিক কিন্তু ঘটেছিল, আপনি নিশ্চয়ই জানেন, আরাকান আর্মি এখন যারা ওই এলাকাটা দখল করেছে তারা কিন্তু এদের সহযোগিতা চেয়েছিল যাতে রোহিঙ্গারাও তাদের সাথে যুক্ত হোক, কিন্তু তৎকালীন সরকার কিন্তু বাধা দিয়েছে। এই বাধার কারণে এখন হয়েছে কি, এখন আরাকান আর্মি এদেরকে ওইভাবে আর নিজেদের লোক মনে করছে না। আরাকান আর্মি কি মনে করলো আর মনে করলো এটাই না, পুরো পৃথিবী জানে রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের নাগরিক।
তারা বছর সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরি, কয়েক শতক 12 সহস্রাধিক বছর তারা আছে হচ্ছে এই আরাকানের এই জায়গায়। তো এখন এই লোকগুলোর আপনার অস্তিত্বকে আপনি হঠাৎ করে বলেন যে এরা নাই এখানে, এটা তো মানুষ মানবে না। এই অস্তিত্ব অস্বীকার করাও এক ধরনের জেনোসাইডাল অ্যাটিটিউড। ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এইটা নিয়ে খুব সিরিয়াসলি নামে, এটার একটা রেজাল্ট আসবেই, ভালো একটা রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আরাকান আর্মি হোক আর মায়ানমার গভর্নমেন্ট হোক, তারাও এই ইন্টারন্যাশনাল যে এটা নিয়ে যা রেজাল্ট আসবে সেটা মানতে বাধ্য। আমি নিশ্চিত একদিন তারা ভলান্টারিলি ডিগনিটির সাথে তারা তাদের বাসায় ফিরে যাবে। স্যার যেটা কালকে বললেন, তারা তাদের ঈদ করবে, হয়তো আমরা আশা করছি যে আগামী ঈদটা তারা করবে আরাকানে, তাদের বাপ মার কবরের পাশে নামাজটা পড়ে এসে তার বাপ মার কবরের খুব পাশে। আবেগঘন কথা বলেছেন। এই সিনটা আমরা দেখতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে মিয়ানমারের ব্যাপারে বড় একটা স্টেক হোল্ডার হলো চীন, এবং এই দেশটির উপর চীনের কী ধরনের প্রভাব এবং কত দিন ধরের প্রভাব আমরা জানি। এবং আমরা এটাও জানি এই জান্তা সরকারকে যেরকমভাবে সহযোগিতা করছে বেইজিং, একই সঙ্গে যারা বিদ্রোহী গ্রুপ আছে তাদের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মানে হলো যে মিয়ানমার ব্যাপারে চীনের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে। এখন প্রফেসর ইউনূস চীন সফরে যাচ্ছেন এবং সেখানে অন্য একটি প্রোগ্রামে গেলেও উনি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে নিশ্চয়ই এই বিষয়টা উঠবে। চীন অলওয়েজ এইখানে আমি বলবো যে তারা খুবই রেসপন্সিবল পলিটিক্যাল অ্যাক্টর। তারা এর আগে আপনি জানেন চীন খুব চেষ্টা করেছে আমাদের সাথে মায়ানমারের একটা সুসম্পর্ক হতে, এবং এই পুরো ক্রাইসিসটার একটা যাতে অ্যামিকেবল সেটেলমেন্ট হয়। প্রফেসর ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান ওনারা দুজন মিলে যখন এই কাজে নেমেছেন রোহিঙ্গা ইস্যুতে, অনেকে আশা করেছিল আমরা কোনো একটা রেজাল্ট দেখব, ফলাফল একটা দেখব যে কি হচ্ছে। দেখেন রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু মানুষ ভুলেই গিয়েছিল। ওনারা প্রফেসর ইউনূস, খলিলুর রহমান ভাই, এনারা এই জিনিসটা আবার নতুন করে ইন্টারন্যাশনাল ম্যাপে নিয়ে এসছেন। তারা বারবার কথা বলছেন, তাদের প্লাইটের কথা বলছেন, এই যে এইড কাটের কথা বলছেন, তাদের যে ডিগনিফাইড উইথ রিটার্নের কথা বলছেন, এই যে এই কথা তাদের জন্য হিউম্যানিটারিয়ান এইডের কথা বলছেন। তো এই জিনিসগুলো তো একদম মানুষ ভুলে গিয়েছিল, আবার কিন্তু আসছে। যার ফলে দেখেন এই পরিপ্রেক্ষিতেই কিন্তু ইউএনের মহাসচিব এখানে আসলেন, সলিডারিটি রমাদান সলিডারি ইফতার প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করলেন। আমি বলবো যে বিগ সাকসেস। আর ওনার বক্তব্য মানে হলো পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে যাওয়া, এই পৃথিবীতে সবার কাছে তার বক্তব্য ছড়িয়ে গেছে। প্রফেসর ইউনূস এখানে খুব এটাকে একটা হাই প্রায়োরিটি শুরু থেকে ইস্যু হিসাবে নিয়েছেন। উনি এটাকে নিয়ে বারবার বলছেন, ইন্টারন্যাশনাল বড় ডিগনিটারি আসলে তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছেন। আমরা আশা করি এটা একটা ভালো একটা রেজলিউশন হবে। একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে উপদেষ্টাদের যে দায়িত্ব বন্টন, এখানে আমরা বারবার সে কথাটা বলার চেষ্টা করেছি যে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব রয়েছেন, আরেকটি কৃষির মতো বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, কোনটা সামলাবেন? না, এটা উনি কিন্তু একজন যে দায়িত্ব খারাপ পালন করছেন তা না। আপনি এগ্রিকালচারে উনি যথেষ্ট ভালো দায়িত্ব পালন করছেন, এবং আমরা মনে করি হোম মিনিস্ট্রিতে উনি খারাপ দায়িত্ব পালন করছেন না। কথা হচ্ছে যে আপনাদের এক্সপেকটেশন, মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অসম্ভব ভালো হয়ে যাবে। আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট হয়েছে, কিছু কিছু জায়গায় যেমন ধরেন ডাকাতি বা দস্যুতা এগুলো একটু বেড়ে গেছে। এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যে যতটা না হচ্ছে তারও বেশি ফুলিয়ে ফাঁপে দেখানো হচ্ছে। বাট আমরা মানুষের এক্সপেকটেশনটা বুঝি, আমরা আমাদের কাজ করছি। উনি অসম্ভব কর্মটা একটা লোক কাজ করছেন। যেটা হয় কি, উনি যেইভাবে নিউজে আসার কথা, যেইভাবে উনি অনেকে আছে না কাজ না করলে ফুলিয়ে ফাঁপিয়ে বলেন, উনি ওইটা করেন না। আপনারা রেজাল্ট পাবেন এইটুক বলতে পারি। আর একটা জিনিস সবাই বুঝে না, সেটা হচ্ছে যে আমরা কোন পুলিশ ফোর্সকে নিয়ে কাজ করছি। এই জিনিসটা সামনে আনতে চায় না অনেকে। হ্যাঁ, আমরা এমন একটা পুলিশ ফোর্স, যেই পুলিশ ফোর্সকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল শেখ হাসিনা। পুলিশের হাত দিয়েই তো বেশিরভাগ লোক খুন হয়েছে। এই যে 1400 লোক ইউএন বলছে যে এই সময় কিলিং হয়েছে, এটা কারা করেছে? পুলিশই মূলত করেছে। মানে এই পুলিশের এই কিলিংগুলোকে, এই কিলিং করার কারণে, এবং পুলিশ যে 15টা বছর যে ব্রুটাল অ্যাটিটিউড, লাখ লাখ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া,
তারপরে গুম করা, খুন করা। পুলিশের কিন্তু সোশ্যাল অ্যাকসেপ্টেন্স খুবই লো বাংলাদেশের সোসাইটিতে। তো তাদের মোরালটা তো অনেক ডাউন। তো আমরা এর ফলে যেটা হচ্ছে কি, ওদের মোরাল ডাউনের কারণে তারা অনেক কিছুই করতে পারছে না। আমরা চেষ্টা করছি তাদেরকে বুস্ট আপ করে রায়ট কন্ট্রোল করতে যেতে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হচ্ছে না। এটা পুলিশের মধ্যে মোরাল কনফিডেন্সটা খুবই খুবই লো। এই জায়গাটা কতটা আমরা চেষ্টা করছি ইমপ্রুভ করার জন্য। এখন এইটাকে বিদেশে কি করে, বিপ্লবোত্তর অনেক দেশে আছে যে টোটাল সিকিউরিটি ফোর্স যা আছে সবগুলো ডিসব্যান্ড করে, যে বাদ দিয়ে নতুন করে। কিন্তু আমাদের তো সেটা আপনি বাদ দিলে তাহলে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে সেটা তো আমরা 3 দিনে পূরণ করতে পারি না। আমাদের পুলিশ ফোর্সের সংখ্যা হচ্ছে 2 লাখের উপরে। আমি 2 লাখ লোক তো কালকে আমি রিক্রুট করে তাকে মিনিমাম আমি ট্রেনিং দিয়ে তো আমি, এইটা এমন না যে এটা যুদ্ধক্ষেত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির মূল কারণ হচ্ছে যে পুলিশ ফোর্স এখনও তার সেই সমস্ত ফোর্স নিয়ে কাজ করতে পারছে না, তার কনফিডেন্সটা এখনও লো। এই জিনিসটা ক্রিমিনালরা জেনে গেছে, জানার ফলেই তাদের মধ্যে এক ধরনের ক্রাইম বেশি করার একটা প্রবণতা দেখা গেছে। বাট আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় এবং কত দ্রুত সিচুয়েশন এটাকে ঠিক করা যায়। আপনি দেখেন মানুষের মধ্যে অনেক শঙ্কা ছিল যে রোজায় জিনিসপত্রের দাম কমবে কিনা, দাম কমবে কিনা, আমরা পারবো, আমরা কিন্তু পেরেছি। হ্যাঁ, সোফার আজকে 14তম রোজা যাচ্ছে আমাদের। আমি বলবো যে আমি রোজায় যে দামটা আমরা সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি। হ্যাঁ, ঠিক তেমনি আমাদের উপরে আস্থা রাখেন, আমি বলবো যে ক্রাইম সিনও কমে আসবে, নিশ্চিত থাকে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনের একটা মূল কারণ হলো পুলিশের এই অবস্থা। আরেকটি প্রশ্ন কিন্তু এখানে উঠে এসেছে, অনেকেই যেটা বলার চেষ্টা করেছেন, বিশেষ করে সমাজবিজ্ঞানীদের অনেকেই, যে আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যখন বাড়ে তখন এই ধরনের অবনতি ঘটে, কিন্তু এরা যখন আবার ঐক্য হয় তখন কমে যায়। ইসকনের ঘটনাটি আমরা দেখলাম, দ্বিমুখী একটা চাপে পড়ে গেল বাংলাদেশ। একটি হলো ভেতর থেকে, আর একটা হলো বাইরে থেকে, ইন্ডিয়া থেকে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ একদম। কিন্তু প্রফেসর ইউনূসের ডাকে যখন সব রাজনৈতিক দল এক জায়গায় এসে দাঁড়ালো এবং সেই আমরা বলি ঐতিহাসিক এক ছবি প্রকাশিত হলো, আমরা লক্ষ্য দপ করে সব কিছু কমে গেল। এখন রাজনৈতিক দলগুলোর অবস্থা এমন হয়েছে যে পরস্পরের প্রতিপক্ষ কেউ ভাবছে না, রীতিমতো শত্রু ভাবছে। এবং এই শত্রু ভাবার কারণেই কিন্তু ফেসিস্টদের অনেকেই কিন্তু গর্ত থেকে গলাও বের করে ফেলেছে এবং কথা বলছে, এবং অপরাধীরা এই মৌকাটাও নিচ্ছে। আপনি কি বলবেন? বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল পার্টির কিছু কিছু বিষয়ে ভালো ঐক্য আছে। যেমন শেখ হাসিনার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, সবাই জানে উনি একটা ভয়ঙ্কর রকমের খুনি। তারপর হচ্ছে আমাদের রিফর্ম দরকার আছে, সেটাও কিন্তু সবাই মধ্যে ঐক্য আছে। তো একটা হচ্ছে যে আপনি কতটুকু রিফর্ম চান, কেউ হয়তো বেশি চাচ্ছে, কেউ কম চাচ্ছে, বাট সবাই বলছে যে না, আমরা যেভাবে চালিয়েছি এই গভর্নমেন্টগুলো সেটা ঠিক ছিল না, এটা আরও বেটার ওয়েতে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইয়াং জেনারেশন অনেক ম্যাচুরিটি শো করছে। হ্যাঁ, মতদ্বৈধতা তৈরি হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে। এগুলো কিন্তু খুব ইডিওলজিক্যাল মতদ্বৈধতা, এটা যে কোনো সোসাইটিতেই থাকে না। এই বিষয়ে আমার একটা দ্বিমত রয়েছে। আদর্শই যেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে এই মতদ্বৈধতা কেন? আসলে টোটালটা হলো ক্ষমতা।
না না, ক্ষমতার দিকে তো সবাই যে কেউ এবং রাজনৈতিক দলগুলো টার্গেটই থাকে ক্ষমতা যাওয়ার জন্য, অবশ্যই এতে কোনো এটা সন্দেহ এটা নেই। তো আনফেয়ার কিছু না, না। আনফেয়ার কিছু না, কিন্তু যখন সমস্যাটা কোন জায়গায় দাঁড়ায়, ফেসিস্ট বিরোধী শক্তিগুলো পরস্পরকে যখন শত্রু জ্ঞান করে। কেউ শত্রু, আমি মনে করি ওইভাবে কেউ কাউকে শত্রু ভাবছে না। শত্রু ভাবছে আপনি পলিটিক্যাল ইকুয়েশনে আপনি আমার শত্রু, বিকজ আমি চাই না আপনি ক্ষমতায় যান, আমি ক্ষমতায় যেতে চাই, এই বিচারে শত্রু। এটা একটা তো পলিটিক্যাল ইকুয়েশন অনেক। আপনি ইউএসএ আপনি ল্যাঙ্গুয়েজে, কোন ল্যাঙ্গুয়েজে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের অ্যাটাক করে বা ডেমোক্রেটরা আপনি এটা দেখেছেন, বা ভয়াবহ, ইউকে, হ্যাঁ। আমি ইউকে পলিটিক্স ফলো করেছি। ওরা প্রতিদিন একে ওকে মানে এমন ল্যাঙ্গুয়েজ বলে, এটা কল্পনাতীত। তো আমার মনে হয় না এটা, দিস ইজ পার্ট অফ দ্য গেম। আপনি যত ধরনের পলিটিক্স চলুক, যত ধরনের ডায়ালগ চলুক, ডিবেট চলুক, কথার খেলা হোক, কথা দিয়ে যুদ্ধ হোক, রাইট। কিন্তু যাতে ভায়োলেন্স না হয়, এবং কেউ যেন এইটা করতে যে আবার স্বৈরাচারকে যাতে বৈধতা না দেন। হ্যাঁ, আপনাকে আমি দেখতে পারি না বলে আবার স্বৈরাচারকে আমি আবার কোলে দলবাড়ি তুলে করবো। নিলাম, সেইটা যেন না না হয়। হয়, হ্যাঁ। ভুয়া সই ব্যবহার করে বোনকে ফ্ল্যাট হস্তান্তর করেছিলেন টিউলিপ। আর এখানে আমি বেরোতে পারছি না, মানে আমরা জানি না এই পরিবারটি কেমন। দস্যু পরিবার বলেছেন কেউ কেউ, অদ্ভুত এক ব্যাপার। এরা অপরাধ যতই দিন যাচ্ছে এমন এমন অপরাধ। কারণ হলো টিউলিপের ব্যাপারে এখানে আলোচনার কারণটা হলো এই কারণে, আমরা জানি তিনি সেখানে বড় হয়েছেন এবং এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এবং দুর্নীতির যে মন্ত্রিত্ব চলে গেছে। কিন্তু আমরা দেখলাম শুধু ঢাকাতেও, লন্ডনে, দু জায়গাতেই অপরাধের সাথে উনি জড়িয়ে আছেন, দুর্নীতির সঙ্গে বিশেষ। ইউএন এর রিপোর্টে স্পষ্টভাবে আসছে যে সে বলতেছে যে খুন করে এবং খুন করে ওদের বডিগুলোকে লুকিয়ে ফেলতে, মানে একটা মানুষ তার বয়স হয়ে গেছে 76-77 বছর, সে মানুষকে ইয়েকে বলতেছে এদেরকে খুন করতে। এদের ইয়েটা তো আপনি দেখেছেন। তারপরে আপনি তার একটা ছেলে আছে, হ্যাঁ, আমার মাঝে মধ্যে হয়েছে উনি মেন্টালি ঠিক আছে কিনা আমার মনে হয় এটা, না। হ্যাঁ, সে প্রতিদিন প্রায় দেখে যে মিথ্যা নিউজ ছড়ায়, আবার ওটা সরিয়েও ফেলে। তো রেহানার সম্পর্কে তখনই তো আমরা জানতাম, কেউ বলতো মিস 20%, মিস কেউ বলতো ক্যাশিয়ার। 50%, কেউ বলতো কেশিয়ার, আরেকজন চালাইতেন সিআরআই দিয়ে বাংলাদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার যত ধরনের অপকর্ম আছে সব সিআরআইকে দিয়ে করাতো। ওইটা চালাতেন রেহানার ছেলে, যিনি আবার বিদেশে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে পড়েছেন, তার আবার বাংলাদেশে এলিট সব ফ্রেন্ড, তার ফ্রেন্ডরা এলিট, অথচ তিনি যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান দিয়ে এমন আকাম কুকাম করাচ্ছেন, ভিডিও বানাচ্ছে, আমার নামে 2টা ভিডিও বানিয়েছেন, ঠিক আছে। এই জিনিসগুলো মানে আনবিলিভেবল লাগে আমার কাছে অনেস্টলি। কিন্তু সবকিছুর পেছনে কিন্তু আপনি খেয়াল করেছেন এই ধরনের নানান প্রতিষ্ঠান, পুরোটা ছিল ফ্যামিলির একটা মধ্যে অর্থনৈতিক একটা দুর্নীতির ডিএনএতেই একটা। কোনো সমস্যা আছে। জি, মনে আপনি হয়। দেখবেন যে ডিএনএ এর মধ্যে সমস্যা, মানে একটা পুরোটা যে মেন্টালিটি হচ্ছে চুরির একটা মেন্টালিটি। যে কোনো আপনি কেউ এটা চিন্তা করা যায় যে আপনি আরেকজনকে দিলেন তা আবার সই নকল করতেছেন, হ্যাঁ, দিলেই হয়, মানে এটা তো দিলেই তো হয়, আমরা তো আসি, অসুবিধা কি, মানে এটা একটা বগের মূল্য একটা, ঠিক না। তারপর হচ্ছে কি পূর্বাঞ্চলে আপনি 60 কাঠা জায়গা নিয়ে নিলেন, কেন রে বাবা, আপনি নেওয়ার কে, আপনি ইয়ে তো সব বিদেশি নাগরিক, টিউলিপ তো বাংলাদেশি নাগরিক না, সে কেন পূর্বাঞ্চলে ইয়ে পাবে, ঠিক না। টিউলিপের ছোট বোন রূপন্তী একই অবস্থা। তাহলে আমরা অনেক কিছু জানতে পারছি দুর্নীতি বেরিয়ে আসার কারণে। এগুলো তো মানে ভয়াবহ, মানে প্রত্যেকটা মানে এদের এটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ একটা বলতে পারেন। এস আলমরা আপনি ব্যাংক দিয়ে দিয়েছেন, এস আলম যে ইসলামী ব্যাংকের যে দখল করা, এটা তো ভয়াবহ একটা বিষয়। আপনি গেলেন এদের সমস্ত ডিরেক্টরদেরকে আপনি এই ডিজিএফআই দিয়ে এদেরকে ধরে এনে এদেরকে মাথায় পিস্তলে সাইন কর, এটা কার মদতে করেছেন, কে করতে বলেছে, নিশ্চয়ই হায়েস্ট জায়গা থেকে অর্ডার এসছে। তাহলে কি আপনি দেশের একটা টপ লিডার, নেত্রী বা নেত্রীর বোন, আপনি যাই হন না কেন, আপনি দিচ্ছেন যে দেশের সবচাইতে বেস্ট পারফর্মিং ব্যান্ডটাকে আপনি একটা দস্যুর হাতে, একটা ডাকু আলমের হাতে আপনি তুলে ধরতেছেন। ডাকু আলম তো সব জায়গায় মানে ওই পুরোটাতে নিয়ে, এবং আপনি কি করছে, সে নিজের ব্যাংকের সাথে সাধারণত যে ওনার তার ডিল করার কথা না, সে বিভিন্ন নামে ওইখান থেকে টাকা নিয়েছে। 75,000 কোটি টাকার কোনো হদিসই নেই। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর। এই ব্যাংকটা যে বেঁচে আছে এটা একটা মিরাকল। শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।